নমস্কার। আজকের লাইভে আপনাদের স্বাগত জানাই। আজকের লাইভের দুটি বিষয়। প্রথম যে বিষয়টিতে চোখ রাখব অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়, ইরান ইসরায়েল যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নেবে কি? অনেকেই প্রশ্ন করছেন। ইরান ইসরায়েল যুদ্ধ কি তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নেবে? এরকম একটি প্রশ্ন, এ বিষয়ে আলোচনা। এবং আরও একটি বিষয়, নেট দুনিয়ায় কতটা যেটা ঘটছে গোটা বিশ্ব জুড়েই, কারণ পপুলেশন যেটাকে আমরা বলি, পপুলেশন বা জনগোষ্ঠী, সেটা কখনো একরকমভাবে একটা জায়গায় থেমে থাকে না। তার জন্মহারই বলুন, গ্রোথই বলুন, পপুলেশন গ্রোথই বলুন, কখনো এক জায়গায় থেমে থাকে না, সেটা পরিবর্তনশীল। তার সেই দিকে আলোকপাত করে এই গুরুত্বপূর্ণ আলোচনাটি রাখতে চাইব। তবে আমার মনে হয় না প্রথম আলোচনাটি করার পরে দ্বিতীয় আলোচনার জন্য যথেষ্ট সময় থাকবে। যদি থাকে তবে আমি কন্টিনিউ করব, নইলে এই আলোচনাটি জাগো হিন্দু জাগো, এই আলোচনাটি আমি পরবর্তী লাইভে করতে চাইব। তো এই লাইভটি কিঞ্চিত দীর্ঘ হতে পারে। আপনারা জানেন যে আমি কোনো রকম স্ক্রিপ্ট করে পয়েন্ট ওয়াইজ নিয়ে হাতের সামনে কিছু নিয়ে লাইভে বসি না। তো যাই হোক, যারা আমার পাঠক সহযোদ্ধা, যারা এই বিষয়গুলোতে আগ্রহ রাখেন, তারা সময় করে শোনেন, আমি তাও জানি। প্রথম বিষয়টি, এই যে রিসেট চলছে, নতুন বিশ্ব ব্যবস্থা যা কেবলমাত্র অনলাইন প্রমোশন, রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা স্বনিযুক্তির বিনাশ বা প্যান্ডেমিক এতে আবদ্ধ নয়, যা সমগ্র বিশ্ব যে ব্যবস্থা, জিওপলিটি আন্তর্জাতিক সম্পর্কের বিন্যাস এবং সমীকরণকেও যে বদলে দিতে পারে, বদলে দেবে আগামীতে, তারই প্রমাণ হিসেবে, তারই একটা মুখবন্ধ হিসেবে আমরা ইরান ইসরায়েল যুদ্ধ দেখতে পাচ্ছি। তো কেন? আলোচনার বিষয় প্রথমে এটি। আমরা আগে দেখে নিই যে নতুন বিশ্ব ব্যবস্থায়, আমি আগে বারবার বলেছি, অমৃতস্বরপত্র দ্বিতীয় খণ্ডেও বলেছে যে আমেরিকা তার প্রভুত্ব হারাবে, মানে তার দাদাগিরি, যেটা সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ার পরে 1991 খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ার পরে আমেরিকা গোটা বিশ্বের একমাত্র শক্তি হয়ে দাঁড়িয়েছিল। একটা ইউনিপোলার ওয়ার্ল্ড হিসেবে আমেরিকার আত্মপ্রকাশ ঘটেছিল। তো সেই ব্যাপারটা এবার নতুন বিশ্ব ব্যবস্থায় মহাজনী শক্তি চীনকে কাজে লাগাবে। আমি বহু আগেই বলেছি, চীনকে কাজে লাগাবে। তো ইরান, এখন আপনারা ভাবতেই পারেন, হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধ, এখানে আবার চীন এলো কোথা থেকে? আছে। যখন এই তথ্যগুলো আপনাদের সামনে এবং আন্তর্জাতিক সমীকরণ, জিওপলিটিটা আপনাদের সামনে তুলে ধরব, তবেই বুঝতে পারবেন যে আসলে খেলাটা কোন লেভেলে হচ্ছে, কত গভীর থেকে হচ্ছে। আমরা প্রথমে কি দেখতে পাচ্ছি? আসুন প্রথমে সারফেস লেভেলটা দেখে নিই, যেটা আমাদের মিডিয়া, আমাদের বাজারি মিডিয়ায় বলুন, মেইন স্ট্রিম মিডিয়ায় বলুন, আমাদের সামনে তুলে ধরছে, আমাদেরকে দেখাচ্ছে, এবং যাকে কেন্দ্র করে আমাদের দেশের বা উপমহাদেশের হিন্দু মুসলমান ভাইরা বলুন আর নাগরিকেরা বলুন, বেশ উচ্ছ্বাস, বেশ রকম তারা ব্যস্ত আছেন। হিন্দুরা, আমাদের দেশের হিন্দু, যারা দাবি করেন তারাই প্রকৃত হিন্দু,
সেটা হিন্দুত্ববাদী হতে পারেন, হিন্দু বীর হতে পারেন, তারা ইসরায়েলের পক্ষ নিয়ে বসে আছে, তারা ইসরায়েলকে সমর্থন করছে। ইসরায়েল যখন ইরানে মিসাইল আক্রমণ করছে, হানাদারের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে, গুঁড়িয়ে দিচ্ছে বন্দর, হাইফা বন্দর হোক বা যে কোনো এলাকায় হোক, যখন গুঁড়িয়ে দিচ্ছে তখন আনন্দ প্রকাশ করছেন আমাদের দেশের তথাকথিত জাতীয়তাবাদীরা। আবার উল্টোটাও হচ্ছে, ইরান যখন ইসরায়েলে হানা দিচ্ছে, ইসরায়েলে আক্রমণ শানাচ্ছে, মিসাইল ছুটছে, সেই সব ভিডিও ছবি মুসলমান নাগরিকেরা এদেশে, বাংলাদেশ তো বটেই, বা আমাদের তৃতীয় বিশ্বে বিশেষ করে মানে যারা এরকমভাবে মনে করে মুসলমান মানেই হচ্ছে এই, আসলে মানে হিন্দু মানে কাফের আর অন্য সবাই কাফের, এইটুকুই যাদেরকে মানে হুজুররা বুঝিয়েছে। অর্থনীতি যারা বোঝেন না, রাজনীতি যারা বোঝেন না, জিওপলিটি যারা বোঝেন না, তারা ওই বাহ্যিক পরিচয়ের ভিত্তিতে তারা আনন্দ করছেন এই যে ইসরায়েলকে টাইট দিচ্ছে একটা মুসলিম দেশ ইরান। আসলে ইরান যে আবার শিয়াপন্থী, শিয়ার সঙ্গে সুন্নিদের যে কি মারাত্মক রকমের বিবাদ, কীরকম মানে মারাত্মক রকমের বিবাদ, মানে অবশ্যই সেটা মানে তার পেছনেও এই বিবাদ তুঙ্গে পৌঁছে দেওয়ার পেছনেও মহাজনের শক্তি, জায়নিস্ট শক্তি। যাই হোক, তো সেটা তারা জানেন না, জানেন না বলেই তারা, হ্যাঁ ওটাই তো বলছি, মানে হাইফা বন্দর তো ইসরায়েলে, সমস্যা কোথায়, আমি তো সেটাই বললাম। তো যাই হোক, তো আর সেই জায়গা থেকে আসলে অনেকে আছেন যারা পুরো ব্যাপারটা শোনেন না শুনেই তারা তাদের মানে কি বলবো, মানে বিদ্যা বুদ্ধি জ্ঞান ইত্যাদি প্রকাশ করতে নেমে পড়েন। অবশ্যই এটাই হলো বাস্তব। আমরা সবসময় নিজেদেরকে মানে প্রকাশ করতে চাই যেন তেন প্রকারেণ। তো স্বাভাবিকভাবেই যখন এই ইসরায়েলে আক্রমণ হচ্ছে, তখন কি হচ্ছে, তখন হিন্দুরা বেশ মানে মুসলমানেরা বেশ আনন্দ করছে, বাহ এই তো ইসরায়েলে ইরান আক্রমণ করেছে। আবার উল্টোটা হচ্ছে, যখন ইসরায়েল ইরানে বোমা ফেলছে, মিসাইল ছুটছে, তখন আবার ইসরায়েলের সমর্থক জাতীয়তাবাদী শক্তি, আমাদের হিন্দু বীরেরা বা নাগরিক যাই বলুন না কেন, তারা আবার আনন্দে উচ্ছ্বসিত হচ্ছে। খেলাটা যে একই লোকই খেলছে। ওই যে আমাদেরই আমার একটি প্রিয় শ্যামার সঙ্গীত আছে, এক ব্রহ্ম দ্বিধা ভেবে মন আমার হয়েছে আকুল বা ব্যাকুল। খেলাটা একই লোকই খেলছে। ব্যাপারটা কীরকম বলুন তো, খুব সহজ লেভেলে বলি আর কি, খুব সহজ করে। আপনি লাক্স সাবান ব্যবহার করলেন, ভালো লাগছে না, আপনি লাক্সটা ফেলে দিলেন, তোর বাজে সাবান। আপনি হামামটা নিয়ে এলেন, ভালো সাবান, হামাম খুব ভালো, হামাম নিয়ে এলেন। তো আসলে আপনি যে ওই একই কোম্পানির সাবানটা নিলেন সেটা কিন্তু আপনি বুঝতে পারলেন না। অনেকেই আপনি ভাবতেই শুরু করলেন, অনেকে যারা জানেন তাদের কথা বলছি না, তারা ভাবতেই শুরু করলেন এটা একদম আলাদা সাবান। ব্যাপারটা তা নয়, কোম্পানি একটাই, হিন্দুস্তান ইউনিলিভার। এটা আসলে ব্রিটিশ কোম্পানি, ভারতবর্ষে তারা এইভাবে হিন্দুস্তান ইউনিলিভার নামে রেজিস্টার্ড কোম্পানি, কিন্তু মূল কোম্পানিটা হচ্ছে ব্রিটেনের। তো তারা অনেক রকমের সাবান তৈরি করে। তো মানুষ তাদের পছন্দ মতো সাবান বেছে নেন, তারা ভাবেনি না, মাথাতেও আসে না যে আসলে ম্যানুফ্যাকচার করছে একটি কোম্পানি। ব্যাপারটা এই রকম যদি বড় আকারে ম্যাক্রো লেভেলে ভাবি। তো সাবানের খেলাটা মাইক্রো লেভেল, অনেকেই জানেন, কিন্তু ম্যাক্রো লেভেল যখন জিওপলিটি হয়ে যায় তারা কিন্তু অনেকেই জানেন না। কতিপয় লোকজন জানেন বা জানার আগ্রহ প্রকাশ করেন। তাই এখানে চীনের ভূমিকাটা আসছে। আচ্ছা, কিভাবে? আমরা ইতিমধ্যে কি জানি? আমরা জানি যে ইসরায়েলের হামলায়, ওই যে ইরানের সঙ্গে মধ্যপ্রাচ্যে আপনারা জানেন যে ইসরায়েল আমেরিকার বন্ধু, সবাই জানে আমেরিকার বন্ধু। আর ইরান ইসরায়েলকে ইহুদি দেশ স্বাভাবিক, এবং
ইরানের বিভিন্ন বক্তব্যে, খোমেনির বক্তব্যে বিভিন্ন জায়গায় বারবার করে দেখবে ডাউন উইথ ইসরায়েল, এবং ইসরায়েলের অস্তিত্ব পৃথিবীতে রাখা হবে না, পুরো ধ্বংস করে ফেলতে হবে, ওটা ইহুদিদের রাষ্ট্র। তো এই ব্যাপারটা বারবার করে ইরানের বিভিন্ন পলিসিতে, বিভিন্ন রকমের আলোচনায়, ধর্মগুরুদের বক্তব্যে এবং ক্ষিপ্ত জনতার মিছিলেও বারবার শোনা গিয়েছে। তো সেই ইসরায়েলের সঙ্গে ইরানের মধ্যপ্রাচ্যের দুটি গুরুত্বপূর্ণ দেশের সংঘাত শুরু হয়েছে। আর একটা কারণ অবশ্যই ভালো করে শুনুন, সেটা ইসরায়েলের ব্যাকার হচ্ছে আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এটাও আপনারা জানেন। এবং ইসরায়েলের অর্থনীতি বলুন, অস্ত্রশস্ত্র বলুন, অনেক অস্ত্রই আমেরিকার সঙ্গে ইসরায়েলের যৌথভাবে তৈরি। শুধু তাই নয়, আমেরিকার যে অর্থনৈতিক শক্তি, সেই শক্তির যারা ব্যাকার, যারা এই শক্তিকে আমেরিকাকে শীর্ষে পৌঁছে দিয়েছে, সেই অর্থনৈতিক যারা বিলিয়নিয়ার বলুন, বা বড় কথা বলতে গেলে ভেঞ্চার ক্যাপিটালিস্টই বলুন, এরা কিন্তু ইহুদি শক্তি, জিউইশ লবি আমেরিকায় অত্যন্ত শক্তিশালী। অর্থাৎ ইসরায়েলের সঙ্গে তাদের একটা যোগ আছে, অবশ্যই তাদের একটা নারীর যোগ আছে, তাদের একটা, ইসরায়েল মানে বুঝতেই পারছেন নামটা কিন্তু নতুন নয়, ওটা একদম ওল্ড টেস্টামেন্টে ইসরায়েল শব্দটি আছে, ইহুদিদের পবিত্র ভূমি, মুক্তির ভূমি, প্রমিসড ল্যান্ড। তো এক্ষেত্রে অবশ্যই ইসরায়েলকে সমর্থক হিসেবে ইসরায়েলকে সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে, সব রকমের সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে আমেরিকার একটা বড় হাত, একটা বড় ভূমিকা আমরা দেখে এসেছি আর্থিকভাবে, সোশ্যাল, পলিটিক্যাল অ্যান্ড মিলিটারি এইড, ইনফ্যাক্ট ইন এভরি আসপেক্ট, প্রতিটি ক্ষেত্রে। কিন্তু বর্তমানে কি সেটা একটু ক্ষুণ্ণ হতে পারে, বা একটু অন্যরকমের খেলা হতে পারে? আসছি এক এক করে। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যেটা ঘটছে, তাতে ইরানের হামলায় ইসরায়েলের মোটামুটিভাবে এই 1 ডজনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, তার বলা হচ্ছে সিভিলিয়ান 1 ডজনেরও বেশি, এবং বেশ কিছু মানুষ আহত হয়েছেন, 100-200 এরকম ইসরায়েলের মানুষ, নাগরিক আহত হয়েছেন। ক্ষয়ক্ষতি অবশ্যই হয়েছে, বেশ কিছু বিল্ডিংয়ের, গুরুত্বপূর্ণ দপ্তরের ক্ষয়ক্ষতি হয়েছে। আবার ইসরায়েলের আক্রমণে ইরানের প্রায় 60 জন মানুষ মারা গেছে, এগুলো মিডিয়া যতটুকু জানছে। বাস্তবে অনেক বেশি উভয় পক্ষেরই মানুষ মারা যায়। আপনারা জানেন, সাধারণ মানুষ কেউই যুদ্ধ চায় না, কিন্তু মিডিয়াতে যতটুকু এসেছে ততটুকুই আমি আপনাদের জানাতে পারি। তো 60 জন মারা গেছে শেষ খবর পাওয়া পর্যন্ত, মানে ইসরায়েলের আক্রমণে। তো এই যে আক্রমণ, ইরানকে যে আক্রমণ করছে, ইসরায়েল বলছে এটা হলো আমাদের আত্মরক্ষার জন্য লড়াই, আমাদের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই। তাই এই অপারেশনের নাম হচ্ছে রাইজিং লায়ন, মানে ঘুম থেকে জেগে ওঠা সিংহ। তো সিংহ কি বারবার মার খাবে? সিংহ তো পাল্টা দেবে, এইরকম একটা যুক্তি দেওয়া হচ্ছে। ইরানও কিন্তু একই কথা বলছে যে আমাদেরও তাই, আমাদেরকে এইভাবে বারবার করে ইহুদির শক্তি ইসরায়েল বিভিন্নভাবে আমাদের বেকায়দায় ফেলেছে, অতীতে আবার ফেলতে চাইছে। গাজাতে সাম্প্রতিককালে ইসরায়েলের যে হানা, আপনারা সেটা জানেন, মুসলিম বিশ্ব তাতে করে অবশ্যই ক্ষেপে গেছে স্বাভাবিকভাবে। এইসব ভয়ঙ্কর ভিডিও, সাধারণ নাগরিকের ওপর নেমে আসা বিপর্যয়, খাদ্যের জন্য হাহাকার, পানীয়ের জন্য হাহাকার আমরা দেখেছি, সোশ্যাল মিডিয়াতে দেখেছি বিশেষ করে। তো স্বাভাবিকভাবে চরম অমানবিক সেই কার্যকলাপ। তো এই অবস্থায় ইরানের যে ভূমিকা ইসরায়েলের উপরে, সেটা স্বাভাবিকভাবেই মুসলিম বিশ্ব, ইসলামিক বিশ্ব অ্যাভারেজভাবে আমরা যদি দেখি সমর্থনই করবে, সেটাই স্বাভাবিক, তাই নয় কি?
এরকমভাবে যখন এই গাজাতে আক্রমণ হলো, সিভিলিয়ান নাগরিকদের উপরে আক্রমণ হয়েছে, সাধারণ মানুষের উপর আক্রমণ হয়েছে, সেটা আমরা জানি। তো যে কারণেই হোক হয়েছে, সাধারণ মানুষের মৃত্যু হয়েছে, বহু মানুষ মারা গেছেন, শিশু, নারী, শিশু মারা গেছেন, যাদের সঙ্গে মিলিটারি কোনো সেইভাবে যোগ ছিল না। তো স্বাভাবিকভাবে এই যুদ্ধটা এইভাবে দেখতে গেলে যারা ইসলামিক বিশ্ব, মুসলিম বিশ্ব, তারা কিন্তু ইরানকে সাপোর্ট করছে মানসিকভাবে, অন্তত শিয়াই হোক আর সুন্নি হোক, এই ক্ষেত্রে তারা কিন্তু একরকমভাবে ঐক্যবদ্ধভাবে একটা মানসিক মাইন্ডসেট তৈরি করে তারা সমর্থন করছেন। তো এখন আমরা দেখতে পাচ্ছি, প্রশ্ন হচ্ছে যে ইরান এত সাহস পেল কোথা থেকে? হাও? এতদিন তো হ্যাঁ, ভেতরে ভেতরে হয়েছে, স্যাবোটেজ হয়েছে, বিবৃতি পাল্টা বিবৃতি দেওয়া হয়েছে, চোরাগোপ্তা মিসাইল হানাও হয়ে থাকবে, কিন্তু এইরকম ফুল স্কেল ওয়ার যাকে আমরা বলবো, এইরকমভাবে বুক ফুলিয়ে ইরান ইসরায়েলের মিসাইল ছুঁড়ছে, হামলা করছে এবং সেটা মিডিয়াতে বলছে বুক ফুলিয়ে, এইরকম ঘটনা কিন্তু নজিরবিহীন। 1979 খ্রিস্টাব্দে ইসলামিক ইরানের, শিয়া ইরানের জন্মের পর থেকে এমন ঘটনা কিন্তু এই প্রথম, যা এই করোনা আবহের পরে আমরা করোনা আবহ দিয়ে শুরু হওয়া, লকডাউন দিয়ে অফিসিয়ালি শুরু হওয়া যে নতুন বিশ্ব ব্যবস্থা, নিউ ওয়ার্ল্ড অর্ডার যাকে আমরা বলছি, রিসেট প্রক্রিয়া যাকে বলা হচ্ছে, টোটাল বিশ্বের জীবিকা থেকে শুরু করে রাষ্ট্রীয় সমীকরণ থেকে শুরু করে সমস্ত কিছুতে রিসেট করা হচ্ছে। নেচার অফ জব, নেচার অফ লার্নিং, নেচার অফ স্কুলিং, এভরিথিং, অ্যান্ড নেচার অফ জিওপলিটি, সমস্ত কিছুতেই একটা শিফট ঘটছে। তো সেই সময়েই আমরা দেখতে পাচ্ছি ইরান ইসরায়েলের ওপর ফুল স্কেল হামলা, অফিসিয়ালি আমরা তাই দেখতে পাচ্ছি, ফুল স্কেল না হলেও একটা লার্জ স্কেল হামলা আমরা দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে। কেন? উত্তরটা হলো চীন, চায়না। কারণ আমরা দেখতে পাচ্ছি যে চীন ইরানের সঙ্গে যে সম্পর্ক তৈরি করেছে, এদিকে পাকিস্তানের সঙ্গেও কিন্তু এশিয়াতে চীন তার প্রভাব বিস্তার করছে মারাত্মকভাবে। বাংলাদেশের সঙ্গেও চীনের সম্পর্ক দারুণ তৈরি করা হয়ে গেছে, শ্রীলঙ্কার সঙ্গে চীনের দারুণ সম্পর্ক এস্টাবলিশ হয়ে গেছে। এসব আমি অমৃত সুব্রত দ্বিতীয় খণ্ডে লিখেছি, একাধিক পোস্টে লিখেছি, ভিডিওতে লিখেছি, স্ট্যাচুতে লিখেছি, বিভিন্ন রকম আর্টিকেলে, আলোচনায়। তো তারই একটা অঙ্গ হিসেবে মধ্যপ্রাচ্যেও আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং পাকিস্তান, এগুলো হচ্ছে আমাদের সাউথ এশিয়া, সাউথ ইস্ট এশিয়া, এই এলাকাগুলোতে চীনের প্রভাব, চীনা ড্রাগনের প্রভাব। আর মধ্য এশিয়ায় আমরা দেখতে পাচ্ছি, মধ্যপ্রাচ্যে আমরা দেখতে পাচ্ছি ইরানকে কেন্দ্র করে, ইরানকে মদত দিয়ে, সাহায্য করে, হেল্প করে চীন মধ্যপ্রাচ্যে তার ছড়ি ঘোরাতে চাইছে। কেন? তাহলে মধ্যপ্রাচ্য এবং এশিয়া, এই দুটো, মানে মধ্যপ্রাচ্য তো এশিয়ার মধ্যেই পড়ে, মোদ্দা কথা এশিয়া, এশিয়ার ওপরে চীন প্রভাব বিস্তার করতে চাইছে, তার অধীনে সমস্ত রাষ্ট্রগুলোকে স্যাটেলাইট বানাতে চাইছে। অর্থাৎ যে রাষ্ট্রগুলো এতদিন আমেরিকার অধীনে ছিল, আমেরিকার ইনফ্লুয়েন্সে ছিল, ছাতার তলায় ছিল, সেগুলোকে তো নিয়ে আসতে হবে সেখান থেকে ছাড়িয়ে, নিয়ে না এলে তো হবে না। অর্থাৎ সমীকরণটা বদলে যাচ্ছে। মার্কিনী প্রভাবযুক্ত মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো আমরা দেখতে পাচ্ছি এখন চীনের দিকে ঝুঁকছে। কি বিশ্বাস হচ্ছে না? তথ্য দিয়ে দেব, তার আগে বিশ্লেষণটা করে নিই। তো কেন চীন এটা কেন চাইছে? আমেরিকাই বা কেন এটা হতে দেবে? কি মানে হতে দিচ্ছে বা হতে দেবে? আসুন আমরা একটু দেখে নেই, অর্থনৈতিক জায়গাটা বুঝে নেই। আমরা জানি বিশ্বের জিডিপির 20% আমেরিকান, রাফলি 20%।
জিডিপি মানে আপনারা নিশ্চয়ই জানেন গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি, যা দিয়ে একটা দেশের আর্থিক ক্ষমতা, সক্ষমতা ইত্যাদি ইত্যাদির একটা নিরূপণ করা যেতে পারে। তো চীনের কত? চীনেরও ওই রকম হয়ে দাঁড়িয়েছে সাম্প্রতিককালে 20%। কি করে হলো? চীন তো বছর 15-20 আগেও এতটা শক্তিশালী জিডিপির দিক থেকে হোক, সামরিক দিক থেকে হোক ছিল না। এই বিষয়টি আমি আগেই অমৃত সুপত্র 2য় খণ্ডে দেখবেন একটা চ্যাপ্টার আছে, মার্কিন চীন বাণিজ্য চুক্তি। এই বাণিজ্য চুক্তিকে কাজে লাগিয়ে চীন আমেরিকাকে কিভাবে বোকা বানানো হলো, কিভাবে চীন তার মুদ্রাকে পেগিং করে দিল, পেগিং করে কিভাবে আমেরিকার ওপরে সে অ্যাডভান্টেজ নিল এবং আমেরিকাকে ব্যবহার করে কিভাবে তার সে অর্থনীতিকে চাঙ্গা করে তুললো এবং ট্রেড ডেফিসিট যেটা আগে থাকতো সেটাকে বাড়িয়ে ট্রেড সারপ্লাসে পরিণত করলো এবং আমেরিকা মার খেলো সেই বাণিজ্য চুক্তিতে কিভাবে, সেই বিস্তারিত তথ্য কিন্তু আমি অমৃত সুপত্র 2য় খণ্ডে রেখেছে। পড়লে চমকে উঠবেন যে কিভাবে এটা করলো চীন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে জায়নিস্ট শক্তি যারা ব্যাংকিং ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে, যে রকফেলার বলুন আর রথচাইল্ড বলুন, যারা বিশ্বে এই অর্থনীতিকে নিয়ন্ত্রণ করছে, আধুনিক ব্যাংকিং ব্যবস্থা তথা যেটাকে ইন্টারন্যাশনাল ব্যাংকিং সিস্টেম যারা জন্ম দিয়েছে, ইনভেস্টমেন্ট ব্যাংকিং সিস্টেম, তো তাদের ইচ্ছে ছাড়া কি ওটা হতো না। তাই তারাই চেয়েছে চীনকে লিভারেজ দিয়ে একটা পাল্টা শক্তি তৈরি করতে, আমেরিকার বিপক্ষে একটা পাল্টা শক্তি হিসেবে চীনকে তুলে ধরতে, ঠিক যেভাবে ওরা হিটলারকে তুলে ধরেছিল ব্রিটেনের বিরুদ্ধে, হিটলারকে তুলে ধরেছিল পাল্টা একটা শক্তি হিসেবে। তারপরে আমরা দেখতে পেলাম যে ব্রিটেনের সুপার পাওয়ার স্ট্যাটাস চলে গেল, ব্রিটেনের পরিবর্তে এলো আমেরিকান শক্তি, এলো ক্ষমতায় এলো। এসব আলোচনা বহুবার বলি, এখানে সংক্ষেপে বলছি। তো আমেরিকার সুপ্রিম্যাসি কি চিরকাল চলবে না, কখনো চলতে পারে না, কারণ এই জায়নিস্টরা তাদের অর্থনৈতিক প্রয়োজন অনুসারে, জিওপলিটিক্যাল নিডস অ্যাট দ্য সেম টাইম সোশিও ইকোনমিক নিডস, যার সঙ্গে অনেক কিছু ফ্যাক্টরস জড়িত থাকে, সেই অনুসারে তারা এই দাদাগিরিটা কার হাতে থাকবে, একজনের হাতে থাকবে না দুজনের হাতে থাকবে, বা কীভাবে একটা ক্রাইসিস তৈরি করতে হবে, কনফ্লিক্ট তৈরি করতে হবে, সেটা ওরাই ঠিক করে। কারণ ক্যাপিটালিজম বা ধনতন্ত্র বা পুঁজিবাদ যেভাবেই বলুন না কেন, ক্রাইসিস ছাড়া ডিম্যান্ড তৈরি হয় না। এই যেমন যুদ্ধ না হলে, ক্রাইসিস না হলে অস্ত্রের বাজার তৈরি হয় না। অস্ত্র কে কিনবে যদি সবসময় শান্তি থাকে? ঠিক যেভাবে মহামারী না এলে, ওরা বলে প্যান্ডেমিক, আমি বলি প্ল্যান্ডেমিক, নকল মহামারী না এলে, সবাই যদি ভালো থাকে, সুস্থ থাকে, সাইড এফেক্টের গল্প না থাকে, তাহলে তাদের যে জায়নিস্টদের যে বড় ইনভেস্টমেন্ট, ফার্মা কোম্পানির ইনভেস্টমেন্ট, সেটা কি চলবে? ব্যবসা চলবে না। তাহলে ক্রাইসিস তৈরি করতে হবে। একদিকে যেমন প্ল্যান্ডেমিক নিয়ে আসতে হবে, অপর দিকে তেমনই যুদ্ধের প্রয়োজন আছে এবং পাশাপাশি পাওয়ার স্ট্রাগলের মাধ্যমে রিসেটেরও প্রয়োজন আছে। সেই কারণেই এটা শুরু হলো, আমরা এটা আগে থেকে দেখতে পাচ্ছি। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে চীন নাম লেখানোর পর থেকেই আমরা বলতে পারি এই চীনের উপরে ওঠার সূত্রপাত হলো। 1995 খ্রিস্টাব্দে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যেটা আগে গ্যাপ ছিল বেশ। তারপরে আমরা কি দেখতে পাচ্ছি? তারপরে আমরা এই যে ঘটনাটা বর্তমানে আমরা দেখতে পেলাম, চীন দারুণ রকম অস্ত্র এবং পাকিস্তানকে অস্ত্র দিচ্ছে, দেখতে সেই বিষয়ে আলোচনা আপনারা জানেন, ইতিমধ্যে পড়েছেন। ফাইটার প্লেন বানাচ্ছে, সাবমেরিন বানাচ্ছে, অর্থাৎ স্থলযুদ্ধ, জলযুদ্ধ
আকাশযুদ্ধের যাবতীয় উপকরণ চীন এখন বানাচ্ছে, যেটা আগে অকল্পনীয় ছিল। কিন্তু এই ব্যাংকিং প্রভুদের সাহায্য ছাড়া এটা অসম্ভব ছিল, কারণ চীন তো নিজস্ব কোনো ব্যাংকিং ব্যবস্থা গড়েই তোলেনি। সে কিন্তু এই ব্যাংকিং ব্যবস্থার মধ্য দিয়েই কাজ চালাতে হচ্ছে তাকে। তা সত্ত্বেও কি করে সে পারছে, যদি অনুমোদন না থাকতো প্রভুদের? তারপরে কি হয়েছে দেখুন, এবার চীন দেখছে, প্রভুরাও দেখছে যে চীনের জিডিপির ওয়ার্ল্ডের 20%, মার্কিন জিডিপি ওয়ার্ল্ডের 20%, আর এশিয়ার জিডিপি কত? ওয়ার্ল্ডের 50%। হ্যাঁ, এশিয়ার জিডিপি হচ্ছে ওয়ার্ল্ডের 50%। চীন তো এশিয়ার মধ্যেই পড়ে, ব্যাপারটা খুবই স্বাভাবিক। এবার যদি এশিয়াকে চীন নিজের মধ্যে নিয়ে আসে, নিজের দখলে প্রভুত্বে নিয়ে আসতে পারে, কন্ট্রোলে নিয়ে আসতে পারে, তাহলে কি হবে? চীনের অধীনে যতগুলো দেশ চলে আসবে তার সামগ্রিক জিডিপি কত হবে? ওই যে 50%। বিশ্বের 50% জিডিপি চীনের অধীনে থাকবে, চীনের দাদাগিরিতে থাকবে। আর তখন মার্কিন যুক্তরাষ্ট্র কি হবে? 20% জিডিপি নিয়ে সেকেন্ড পজিশনে, মানে অনেক দূরের, মানে কি বলবো, রিমোট সেকেন্ড পজিশনে চলে যাবে। চীন এটাই চাইছে। তো আমেরিকা কি এটা হতে দেবে? আসুন, খুব ইন্টারেস্টিং সমীকরণ আমরা দেখে নেই। আগে আমরা দেখে নিই যে চীন এশিয়াতে ডমিনেট করবার জন্য কি কি করছে। পাকিস্তানের ব্যাপারটা আগেই আমি বলেছি, শ্রীলঙ্কা, বাংলাদেশ, সব স্ট্যাচু বা অমৃতসরপত্র দ্বিতীয় খণ্ডে বলেছি, এগুলো বলেছি বা বিভিন্ন ভিডিওতে বলেছি। আজকে আমি আলোচনা করব ইরানকে কিভাবে চীন নিজের খপ্পরে বা কবলে নিয়ে এসেছে। হ্যাঁ, ইরান, এই যে ইরান এত সাহস পাচ্ছে ইসরায়েলের উপর হানা, অস্ত্রগুলো কার বলুন তো? সব চীনের অস্ত্র, চাইনিজ ওয়েপন। যেমন করে পাকিস্তানের যাবতীয় অস্ত্র এখন সাম্প্রতিককালে পাকিস্তান যত অস্ত্র কিনেছে, সেটা ফাইটার প্লেনই হোক আর মিসাইলই হোক, যা সাম্প্রতিককালে ব্যবহার হয়েছে, এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশে অপারেশন সিঁদুর চলাকালীন বা সেই সময়ে পাকিস্তান যে অস্ত্রগুলো ব্যবহার করেছে, সবই কিন্তু চীনের দেওয়া অস্ত্র। কোনোটা ডাইরেক্ট পারচেস, কোনোটা আবার চীনের সঙ্গে পাকিস্তানের মাটিতেই কোলাবোরেশনে তৈরি হওয়া অস্ত্র, ফাইটার জেট, মিসাইল ইত্যাদি ইত্যাদি। তো সেই একই রকম কায়দায় ইরানকে কিন্তু চীন সজ্জিত করছে, যুদ্ধাস্ত্র দিয়ে সজ্জিত। শুধু যুদ্ধ অস্ত্র নয়, অর্থনীতি, রাজনীতি, সর্বতোভাবে ইরানকে চীন সাহায্য করে চলেছে। আসুন আমরা একটু দেখে নিই এই করোনা আবহেই যে ঘটনাগুলো ঘটেছে, একটু চোখ রাখি, তাহলেই বুঝতে পারবেন চীন কিভাবে প্ল্যান করে এগোচ্ছে এবং জায়নিক শক্তি চীনকে এগোতে দিচ্ছে। এবং আমেরিকাও এখন কিন্তু তেমন কোনো ভূমিকায় থাকবে না আগামীতে। ট্রাম্প সেই সত্ত্বেই ক্ষমতায় এসেছেন, ঘর গোছানোতে ব্যস্ত থাকবে এখন আমেরিকা ফার্স্ট এখন। ইন্টারেস্টিং। এবার দেখুন, আমরা যদি দেখি যে 2021-এর দিকে তাকান, 2021 যখন আমাদের দেশে বা তথা বিশ্বে ভ্যাকসিনেশন প্রক্রিয়া চলছে, করোনা ভ্যাকসিনেশন প্রক্রিয়া চলছে, সেই সময় একটা ঘটনা ঘটে গেল জিওপলিটিতে, একটা অবিস্মরণীয় ঘটনা বা নতুন ঘটনা বলতে পারেন। কি ঘটল? চীনের সঙ্গে ইরানের 25 বছরের একটি স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বা চুক্তি, 25 বছরের চুক্তি, যার ফলে ইরানকে, মানে চীনের সঙ্গে ইরানের স্ট্র্যাটেজিক একটা প্যাক্ট, যার ফলে চীন ইরানকে অস্ত্র থেকে শুরু করে অর্থনৈতিকভাবে সর্বতোভাবে ইরানকে সাহায্য করবে। এই চুক্তি তাই বলছে।
হ্যাঁ, সেইখান থেকেই সূত্রপাত হলো 4 বছর আগে, এবং ইরানের বুকে প্রবেশ করতে লাগলো চীনা অস্ত্রশস্ত্র, অত্যাধুনিক অস্ত্রশস্ত্র, যুদ্ধাস্ত্র। আর কি ঘটল? এই চুক্তির ফলেই আমরা দেখতে পেলাম যে ইরান, যার উপরে আপনারা জানেন যে আমেরিকার স্যাংশন আছে, অবরোধ আছে, ইকোনমিক স্যাংশনস আছে, শুধু আমেরিকা নয়, পশ্চিমী দেশগুলো, বিশেষ করে নেটো, তারা এটা মেনে চলে। আমেরিকার অধীনে যে দেশগুলো আছে, নেটো তো জানেন নেতা হচ্ছে আমেরিকা, দ্য নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, নেটো সংক্ষেপে। তো এই দেশগুলো, ইরানের উপর কিন্তু ইকোনমিক এম্বার্গো রয়েছে, অর্থাৎ ব্যবসা করা যাবে না, লেনদেন করা যাবে না, বেচা কেনা যাবে না, ইত্যাদি রকমের বিধিনিষেধ। তাহলে ইরান কি করবে? চীন বলল, চিন্তা নেই, আমি আছি তো, তোমার কোনো অর্থনৈতিক সমস্যা হবে না, আমি আছি। কিভাবে? তোমার সমস্ত তেল আমাকে দাও। জানেন ইরান পেট্রোলিয়াম রিচ কান্ট্রি, এবং ইরানের সবচেয়ে বেশি তেল চীনকে বিক্রি করে। আমাদের বলা হচ্ছে ফসিল ফুয়েল খারাপ, ফসিল ফুয়েল হচ্ছে পরিবেশ দূষণ করে, গ্লোবাল ওয়ার্মিং ঘটায়, তাই আমাদের ব্যাটারি গাড়ি ব্যবহার করতে হবে, ইত্যাদি ইত্যাদি বলে আমাদেরকে যখন ওরা মুরগি বানায়, তখন আমরা জানি না, প্রশ্ন করি না যে ব্যাটারি গাড়ির ব্যাটারিটা কিভাবে চার্জ হবে, কোন শক্তিতে চার্জ হবে। সেটা হলো ফসিল ফুয়েল। আর তাই ফসিল ফুয়েল যাদের কন্ট্রোলে থাকবে তারাই বিশ্বকে শাসন করবে, এটাই বাস্তব। চীন সেটা জানে। তাই চীন যখন আমাদের দেশে, ভারত মেনে নিয়েছে, আর নতুন করে তাপবিদ্যুৎ কেন্দ্র যা কয়লা দিয়ে চলে, থার্মাল পাওয়ার প্ল্যান্ট আর গঠন করা যাবে না, বানানো যাবে না, জানেন তো। তাই দেখবেন এখনো সোলার পাওয়ারের গল্প শুরু করেছে। আগের ভিডিওতে বলেছে সোলার পাওয়ার লাগান, মানুষকে বলা হচ্ছে দারুণ রকম আপনার ইলেকট্রিসিটি বিল 0 হবে, 0, এরকম করে বোঝানো হচ্ছে। এবং আগামীতে এমন পরিস্থিতি তৈরি হবে, ইলেকট্রিসিটির এমন ক্রাইসিস তৈরি হবে, আমি আগের বহুবার ভিডিওতে বলেছি, পুরনো ভিডিও যারা দেখেন তারা জানেন যে আগামী 10 বছরের মধ্যে আমাদের দেশে ভয়াবহ বিদ্যুৎ সংকট তৈরি হবে। মানে এটা কৃত্রিম তৈরি করা হবে, যাতে করে আদানির ওই ব্যাটারি, আদানি আর টাটা এরাই তো সোলারের ব্যাপারটা নিয়েছে, এদের ব্যবসাটা চলে, চাঙ্গা হয়। এবং সেটা সত্যি হবেও তাই, কারণ ডিম্যান্ড যেভাবে বাড়ছে, বিদ্যুতের চাহিদা যেভাবে বাড়ছে এবং বাড়বে, তাতে করে যদি নতুন থার্মাল পাওয়ার প্ল্যান্ট বা কয়লা চালিত যেগুলো তৈরি না করা হয়, তাহলে মারাত্মক বিদ্যুৎ সংকট তৈরি হবে, এ তো জানা কথা। তাহলে সেই জায়গাটা কে নেবে? আদানি আম্বানির ওই সব গ্রিন এনার্জি নেবে। আচ্ছা, আর কয়লাটা ওই যে ট্রাইবাল বেলগুলো, হাঁসদেও অরণ্য বলুন, দেউচা পাচামি বলুন, এসব জায়গায় তো কয়লা কারা করছে? ওই আদানিরাই খুঁজছে। মানে ওটা ওরা কন্ট্রোলে রাখছে, অর্থাৎ প্রাকৃতিক খনিজ সম্পদ ডাইরেক্টলি সাধারণ মানুষ আর ব্যবহার করতে পারবে না, ওরা নিজেদের কুক্ষিগত করে রাখবে। সেটাই আসল শক্তি, ওরা জানে। এগুলো হচ্ছে কসমেটিক, মানে উপরে দেখানো। মনে হবে আপনি গাড়িটা চালাচ্ছেন, বাহ কি দারুণ, আপনি ফসিল ফুয়েল ব্যবহার করছেন না, আপনি ব্যাটারি ব্যবহার করছেন, কিন্তু আপনার যে ব্যাটারিটা ফসিল ফুয়েলের দ্বারাই চার্জড হচ্ছে, সেটা আপনার মাথায় ঢুকবে না। আমরা তো আবার দৃশ্যমানে বিশ্বাস করি, গভীরে যেতে পারি না। তো ওই কারণে আমেরিকা গোটা বিশ্বকে মধ্যপ্রাচ্যের তেল দিয়ে দখল করে কিন্তু গোটা বিশ্বকে কন্ট্রোল করেছে। অয়েল, ইরাক আক্রমণের অন্যতম কারণ, গালফ ওয়ারের একটা বড় কারণ, অন্যতম কেন, ওটাই বড় একমাত্র কারণ হচ্ছে ইরানের তেল দখল করা, ইরাকের তেল, মানে সাদ্দাম হোসেনকে উৎখাত করে। তো পাশাপাশি ইরাককে সেখানে আমেরিকান ঘাঁটি বানিয়ে অন্যান্য দেশগুলোর ওপরে খবরদারি করা, এটাই তো আপনারা জানেন। সাদ্দাম হোসেনকে উৎখাত করা হলো কারণ সাদ্দাম একটা
ব্যাংকিং নতুন কারেন্সি তৈরি করতে চেয়েছিলেন, যেমন গাদ্দাফি একটা নতুন গোল্ড দিনার তৈরি করতে চেয়েছিলেন। এগুলো তো বুঝতেই পারছেন, এরা বাথ পার্টি নেতা ছিলেন। আর বাথ পার্টি কীরকম, কী তাদের কার্য কীরকম ছিল, তাদের কী উদ্দেশ্য ছিল, সে বিষয়ে চক্রবর্তী দিনরাত্রিতে আলোচনা করেছি, গাদ্দাফির দর্শন বিশেষ করে। তো যাই হোক, এবারে আসছি, তাহলে চীন এবার চাইবে একই রকম কায়দায় আমেরিকা যেটা করেছিল মধ্যপ্রাচ্যের ওপর কর্তৃত্ব বিস্তার করতে। তবেই সে মধ্যপ্রাচ্যের তেল, জানেন তো মধ্যপ্রাচ্য মানে ফসিল ফুয়েলের যেটাকে বলা হয় লিকুইড গোল্ড পেট্রোলিয়ামের জায়গা। সিরিয়ায় বলুন, ইরান বলুন, ইরাক বলুন, তাই তো সর্বত্রই, সৌদি আরব বলুন। তাহলে চীন সেদিকে এগোচ্ছে। তাহলে এক নম্বর কি হলো, ইরানের ওপর যে নিষেধাজ্ঞা আছে, ইকোনমিক এমবার্গো আছে, ইরান এই যে একটা অসহায়তার মধ্যে পড়েছে, তো ইরানও চাইবে স্বাভাবিকভাবে চীনের এই যে একটা জায়গা তৈরি হয়ে গেল স্বাভাবিক, তো এবার চীনও চাইবে এইটাকে সুযোগটাকে কাজে লাগিয়ে তার কর্তৃত্ব বিস্তার করতে। তো এইভাবে একটা পারস্পরিক সমঝোতা তৈরি হলো। এবং আমরা দেখতে পেলাম 2022 সালেই আমরা দেখতে পেলাম যে চীন ইরানের সঙ্গে যে বাণিজ্য, তাতে করে ইরান প্রায় $17 বিলিয়ন ব্যবসা করেছে চীনের সঙ্গে। পুরোটাই কিন্তু সিংহভাগটাই অবশ্যই এই পেট্রোলিয়াম প্রোডাক্টসে, পেট্রোলিয়ামে। ভাবতে পারেন, যেটা রেকর্ড, সর্বকালের রেকর্ড, চীনের সঙ্গে এইভাবে এত বাণিজ্য, মানে অর্থাৎ শুধু তাই নয়, 2022-এ আমরা আবার দেখতে পেলাম যে তথ্য বলছে যে ইরান যে পেট্রোল উৎপাদন করেছে, খনিজ তেল উৎপন্ন করেছে, তা ইরাক সিরিয়ার চাইতেও, ইরাক এবং ইউনাইটেড আরব এমিরেটসের চাইতেও, ইউএই চাইতেও অনেক বেশি, ভাবাই যায় না। এবং সেইটা চীনের কাছে পৌঁছে গেছে, সেই তেল। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা খোঁজ খবর রাখেন, তারা দেখতে পাচ্ছেন যে মালয়েশিয়ান অয়েল ঢুকছে চীনে। মালয়েশিয়া থেকে চীনে নাকি তেল ঢুকছে, এটা সন্দেহ হয়। তারপরে জানা গেল আসলে ওটা ইরানেরই তেল, মালয়েশিয়ার নাম করে চীনে ঢুকছে। কিভাবে? খুব ইন্টারেস্টিং। যেহেতু ওই যে এমবার্গো আছে, আমেরিকা তো এখনো মরে যায়নি, এখনো তো সে দাদা টাইপেরই আছে, তাই তাকে ফাঁকি দিতে হবে এবং পশ্চিমী দুনিয়াকে ফাঁকি দিতে হবে। তাই একটা ঘোস্ট ফ্লিট তৈরি করেছে ইরান। ঘোস্ট ফ্লিট মানে ভুতুরে জাহাজ বাহিনী, মানে অয়েল ট্যাঙ্কার। সেই ট্যাঙ্কারগুলো পানামার নামক একটি দেশ আছে, সেই দেশে রেজিস্টার্ড, লাইবেরিয়া নামক একটি দেশ আছে, সেই দেশে রেজিস্টার্ড, অথবা মার্শাল আইল্যান্ডস নামক আরেকটি ছোট রাষ্ট্র, সেই দেশে রেজিস্টার্ড। ছোট ছোট রাষ্ট্রে রেজিস্টার্ড অয়েল ট্যাঙ্কার। তো এই ট্যাঙ্কারগুলো যখন তেল নিয়ে যাচ্ছে চীনে, তখন লোকে কি জানবে, ওটা তো পানামার হয়ে ট্যাঙ্কার। তো পানামা বলবে, লোকজন বলবে হ্যাঁ ওটা মালয়েশিয়া থেকে আমরা তেল নিয়ে চীনে যাচ্ছি। বা লাইবেরিয়া বলবে এটা হ্যাঁ লাইবেরিয়ার ট্যাঙ্ক, মানে কাগজে কলমে তাই, কিন্তু আসলে ইরানের। এইভাবে ইরান কিন্তু চীনকে দারুণ রকমের যেটা শক্তি, চালিকা শক্তি হতে গেলে ফসিল ফুয়েল ছাড়া কিন্তু গতি নেই, এটাই বাস্তব। এখনো পর্যন্ত কিন্তু বিজ্ঞান কিচ্ছু করতে পারেনি। প্রকৃতির এই অবদানের কাছে বিজ্ঞান, জায়নিজ বিজ্ঞান যেভাবেই বলুন, নত জানু, ওটাই আসল। তো সেটা চীনের কাছে যাচ্ছে। আর কি ঘটেছে? আরো অনেক ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। কিরকম? চীন পলিটিক্যাল রোল অ্যান্ড মিডিয়েটরের রোল প্লে করছে মধ্যপ্রাচ্যে, যেটা অভাবনীয় ছিল আগে।
আপনারা কি জানেন, হয়তো কেউ কেউ জানেন, সৌদি আরবের সঙ্গে ইরানের সম্পর্ক তো খারাপ হওয়ারই কথা, আগে তো যথেষ্ট খারাপ, আমরা জানি অনেক রকমের বক্তব্য মিডিয়াতে আমরা দেখেছি, তীব্র রকম যেটাকে বলে ভিট্রিওলিক এক্সপ্রেশন আমরা দেখেছি, অত্যন্ত খারাপ সম্পর্ক। ওই যে সৌদি আরব তো সুন্নি দেশ, আর ইরান শিয়া দেশ, শিয়া সুন্নির ব্যাপারটা কে না জানে। কিন্তু এই একটা অসাধ্য সাধন করে দেখিয়েছে চীন, সৌদি আরব এবং ইরানের মধ্যে এখন ভালো সম্পর্ক তৈরি করেছে, শান্তির সম্পর্ক, যাতে বলে পিস ব্রোকার করেছে চীন। ভাবতে পারেন কবে? 2023-এ, বেশি দিন হয়নি। অর্থাৎ অফিসিয়ালি এখন সৌদি আরব কিন্তু ইরানের বন্ধু। যেটা অবিশ্বাস্য ছিল, চীন এটা করে দেখিয়েছে। রাজনৈতিকভাবে তার একটা বড় অ্যাচিভমেন্ট, অবশ্যই অর্থনৈতিক কারণও একটা ফ্যাক্টর। অর্থনৈতিক শক্তি ছাড়া রাজনৈতিক শক্তি অর্জন করা যায় না। উইদাউট ইকোনমিক পাওয়ার ইউ ক্যানট অ্যাচিভ পলিটিক্যাল পাওয়ার, ইটস নট পসিবল, সম্ভব নয়। তো এখানেই শেষ নয়, সাম্প্রতিক যে ঘটনাবলী আমরা দেখতে পাচ্ছি, তাতে করে কি দেখা যাচ্ছে, সৌদি আরবের সঙ্গে একসাথে কোলাবোরেট করে চীন অস্ত্র বানাচ্ছে, সৌদি আরবের সঙ্গে এবং ইউএইর সঙ্গে, ইউনাইটেড আরব এমিরেটসের সঙ্গে অস্ত্র বানাচ্ছে, এবং সৌদি আরবকেও চীন অস্ত্র দিচ্ছে। এবং শুধু তাই নয়, চীন জানিয়েছে সৌদি আরবকেও চীন পারমাণবিক শক্তিধর দেশ হতে সাহায্য করবে, নিউক্লিয়ার পাওয়ার কান্ট্রি হতে সাহায্য করবে। এটা ওপেন সিক্রেট বলেই দিয়েছে। এবং সৌদি আরবের মাটিতে চীনা কোলাবোরেশনে অস্ত্র তৈরি হচ্ছে, ইউএইতেও হচ্ছে, ইরানেও তো হচ্ছে, পাকিস্তানেও তো হচ্ছে, আমরা তো জানি। ইন্টারেস্টিং না? বড় ঘটনা। আর কি, আরো অনেক কিছু সংক্ষেপে বলতে চাইছি আমি। এবার মূল যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা চীন কেন করছে? ইরানকে সামনে রেখে, ইরানকে শক্তিশালী করে, পাওয়ারফুল বানিয়ে, একদিকে যেমন ধরুন সৌদি আরব এখন চীনের দিকে, ইউএই এখন চীনের দিকে, ইরান তো হয়েই আছে। তাহলে বাকি দেশগুলোকে যদি এই তিনটে দেশকে নিজেদের প্রভাবে আনা যায়, বাকি দেশগুলোকে কিন্তু আনা সহজ হবে, কঠিন হবে না। হ্যাঁ, সহজ কেন হবে? আমেরিকার দর্শকের ভূমিকা পালন করা, কারণ আমেরিকা এখনো পর্যন্ত কিন্তু দর্শকের ভূমিকাই পালন করে চলেছে। আসছে, খুব ইন্টারেস্টিং সমীকরণটা, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। কারণ হতে না দিলে, আমেরিকা এটা না চাইলে কিন্তু করা সম্ভব নয়। কিন্তু আমেরিকা কি চাইবে? দেখা যাক, আসছে। তার আগে দেখে নিই যে চীনের এখানে নিজের ভূখণ্ডগত একটা জায়গাও আছে, একটা ইগল লড়াই বলুন, পাওয়ার স্ট্রাগল বলুন, যাই বলুন, আছে। কি চীন সুপার পাওয়ার হবে যদি নিজেকে আমেরিকার মতো জায়গায়, বা আমেরিকাকে ছাড়িয়ে যেতে হবে তাকে এখন, সেটা সে করবে। অথচ তাইওয়ান তার নাকের ডগায় থেকে তাকে মানবে না, এটা হতে পারে না। এদিকে তাইওয়ানে আবার তাইওয়ানের মাথায় আমেরিকার হাত, আমেরিকার সমর্থন তাইওয়ানের ওপর আছে, আপনারা জানেন। তাইওয়ানকে অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করেছে অনেকভাবে, অর্থনৈতিকভাবে, বিভিন্ন রকমের চুক্তিও আছে আমেরিকার সঙ্গে তাইওয়ানের। আর তাইওয়ানকে চীন নিজের ভূখণ্ড বলে মনে করে, তাইওয়ানকে মাঝে মাঝেই হুঙ্কার দেয়, এবং তাইওয়ান কিন্তু এখনো অফিসিয়ালি কিন্তু রাষ্ট্রের স্বীকৃতি পায়নি। তো কেন এটা ঘটলো? তাইওয়ানের ঘটনাটা সংক্ষেপে জেনে নিন।
তাইওয়ানের সঙ্গে চীনের এই গণ্ডগোল সূত্রপাত কেন? 1912 সাল থেকে 1949 সাল পর্যন্ত চীনের কি নাম ছিল? রিপাবলিক অফ চায়না। কোন দল মূলত এই সময়টাতে, বিশেষ করে 2020 পর থেকে, 2022 এইরকম সময়ের পর থেকে, ওই দশক থেকে কোন দল চীনকে কন্ট্রোল করেছে? কুওমিন্তাং বলে একটি দল, যার আপনারা জানেন যে সেই সময়টা আমরা চিয়াং কাইশেকের নাম শুনে থাকবেন। তো সেই কুওমিন্তাং দল তখন চীনকে কন্ট্রোল শাসন করত। তারপরে কি ঘটল? চীনে কমিউনিস্ট পার্টির উত্থান, মাও জেদং এর নেতৃত্বে, কেউ কেউ মাও সেতুংও বলে থাকেন। শুরু হয়ে গেল সর্বহারার, মানে কৃষি বিপ্লব, সর্বহারার অধিকার প্রতিষ্ঠার লড়াই শুরু হয়ে গেল মাও সেতুং এর নেতৃত্বে এবং তার সেনাপতি লিন পিয়াও। শুরু হয়ে গেল। তারপরে কি হলো? 1949 সালে মাও সেতুং জয়লাভ করলেন। চীনে কমিউনিস্ট পার্টির ক্ষমতা, বিশাল বড় চীন প্রতিষ্ঠিত হল। আরওসির বদলে নাম হলো পিআরসি, পিপলস রিপাবলিক অফ চায়না, যেটা বর্তমানে এই নামই পরিচিত। কিন্তু পরাজিত কুওমিন্তাং দল, চিয়াং কাইশেক, তিনি গৃহযুদ্ধে হেরে গেলেন মাও সেতুং এর কাছে, স্বাভাবিক, তিনি তো পরাজিত। তিনি তখন এই অংশ, দক্ষিণ দিকের এই অংশটিতে আশ্রয় নিলেন, তাইওয়ান। এবং সেইখানে তিনি বললেন, আমি পিআরকে কে মানি না, পিপলস রিপাবলিক অফ চায়নাকে মানি না, আমরা এখানে আমার এই অংশটুকু তাইওয়ান, এখানে আমরা আমাদের সেই রিপাবলিক অফ চায়নাকে আমরা প্রতিষ্ঠা করলাম। এই হলো কাহিনী। তারপরে কি হলো? তারপরে তো জানেন, ইউএনও থেকে শুরু করে বিভিন্ন রকমের ব্যাপার আলোচনা। দেখা গেল তাইওয়ানকে আর মাও জেদুং বা সেই সময় তারা দখলে আনতে পারলেন না। রেনিগেট প্রভিন্স হিসেবে তাইওয়ান রয়ে গেল তাইওয়ান। কিন্তু তার পরবর্তীকালে চীন সবসময় বলেছে, ওটাকে আমরা একদিন দখল করবই, ওটা আমাদেরই অংশ, ওটা আমরা দখলে আনবই। এবার ভাবুন, চীন যদি তাইওয়ানকে নিজের দখলে আনতে না পারে, তাকে সুপার পাওয়ার হিসেবে পৃথিবীর লোক মানবে? তারা বলবে, দূর মশাই, আপনি কি করবেন? আপনি সুপার পাওয়ার কবে থেকে হলেন? আপনি তো নিজের তাইওয়ানটাকেও পর্যন্ত নিজের কন্ট্রোলে আনতে পারলেন না। আগে ওটা করুন, তবেই তো আপনি সুপার পাওয়ার। ভারতের মতো দেশ কাশ্মীরকে, জম্মু কাশ্মীরকে দেখুন, আর্টিকেল 370 তুলে ফুলে ঢেলে কত কিছু করে ফেললো, হ্যাঁ, আর আপনি তাইওয়ানটাকে কিছু করতে পারছেন না। আপনি কেন সুপার পাওয়ার হবেন? এক্স্যাক্টলি, একটা ইগোর ব্যাপার আছে, ইনফ্লুয়েন্সের ব্যাপার আছে। তো সেই ক্ষেত্রে দেখুন, ইরান যদি মধ্যপ্রাচ্যে শক্তিশালী থাকে, অস্ত্রশস্ত্র দিয়ে চীন যদি ইরানকে সজ্জিত করে অত্যাধুনিক অস্ত্র দিয়ে, ফাইটার জেট, দূরপাল্লার মিসাইল, সাবমেরিন সবই দিচ্ছে ইরানকে, তাহলে আমেরিকা কিন্তু তাইওয়ানের বিপদে হেল্প করতে পারবে না। তাকে দুবার ভাবতে হবে। কেন? তাইওয়ানকে যদি চীন আক্রমণ করে, তাইওয়ানের তো সামরিক শক্তি কি আপনাদের জানেন, কিছু নয় সে অর্থে, চীনের কাছে কিছু নয়, নস্যি। তাহলে তাইওয়ানের আশ্রয় কি? আমেরিকা তার মাথায় হাত রেখেছে, বলেছে চিন্তা করো না, আমরা আছি। কেন আমেরিকা চীনের তাইওয়ানের মাথায় হাত রেখেছে? ওই যে সুপার পাওয়ার হতে গেলে প্রতিটা মহাদেশে একটা করে রাখতে হয়, জানেন তো, একটা করে খুঁটি পুঁতে রাখতে হয়। খুঁটি মানে সেটা মার্কিনী সেনা ঘাঁটি হোক, যেমন ধরুন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমেরিকার সেনা ঘাঁটি আছে, তাই তো। তো বিভিন্ন দেশ তাবেদার হিসেবে মার্কিন ইন্টারেস্টকে তারা প্রোটেক্ট করবে, এইভাবে তারা বিভিন্ন রাষ্ট্রকে ওরা কবজায় রেখে দেয়। তো তাইওয়ানকে সেভাবেই আমেরিকা এশিয়াতে তার একটা কেন্দ্র, শক্তি কেন্দ্র, তার একটা বন্ধু, পলিটিক্যাল অ্যালাই বলতে পারেন, হিসেবে তাইওয়ানকে রেখে দিয়েছে বা লালন করেছে। চীনের কাছাকাছি তো, চীনেরই অংশ।
সুতরাং চীনকে একটা পাল্টা দেওয়ার একটা কাউন্টার মেজার হিসেবে তাইওয়ানকে কবজায় রাখাটা অত্যন্ত জরুরি। এইটা একটা গ্লোবাল পলিটিক্স বা জিও পলিটিক্স। কিন্তু চীন এবার কি করছে দেখুন, ইন্টারেস্টিং জায়গাটা, খুব ইন্টারেস্টিং, বোরের চাল। এইবার ইরানকে শক্তিশালী করে এবং মধ্যপ্রাচ্যের ওপর নিজস্ব কবজাকে আরও এনশিওর করে নিয়ে যদি চীন তাইওয়ানকে আক্রমণ করে এবং নিজের দখলে আনতে চায়, তখন আমেরিকা কিন্তু তাইওয়ানের বিপদে ছুটে আসতে পারবে না। কেন? আমেরিকা যদি তাইওয়ানের বিপদে ছুটে আসে বা কিছু করে, ডিপ্লোম্যাটিক ব্যাপার ছাড়া এমনি যদি যুদ্ধ করার চেষ্টা করে যে না তাইওয়ানের জন্য আমি সেনা পাঠাচ্ছি, তখন ইরান কি করবে? মধ্যপ্রাচ্যে যত আমেরিকান যেসব ঘাঁটি আছে বা ইনস্টলেশন আছে, আমেরিকান দূতাবাস থেকে শুরু করে আমেরিকান বিভিন্ন রকমের ব্যবসায়ী প্রতিষ্ঠান, মার্কিনী ব্যবসায়ী প্রতিষ্ঠান, বিভিন্ন রকমের যে ইন্টারেস্টগুলো আছে, স্টেকগুলো আছে মধ্যপ্রাচ্যে, সেখানে ইরান হামলা করবে চীনের বন্ধু রাষ্ট্র হিসেবে। তেমনটাই কথা। আগে হ্যাঁ, খুব ইন্টারেস্টিং, জিও পলিটির মতো ইন্টারেস্টিং কিছু নেই আসলে। এবার এই খেলাটা বোঝা গেল। এবার আসুন দেখি ট্রাম্পের বর্তমানে কি ভূমিকা আমরা দেখতে পাচ্ছি। এই যে যুদ্ধ হচ্ছে, ইসরায়েলের পক্ষে আমেরিকা কি সেনা পাঠানোর কথা বলেছে? ফাইটার জেট বা ওই যে আমেরিকা যখন ইরাকের সঙ্গে যেমন যুদ্ধ হচ্ছিল তখন অনেক কিছু পাঠিয়েছিল, নৌবাহিনী পাঠিয়েছিল, এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠিয়েছিল। এমন কি হচ্ছে? না, হচ্ছে না। আমরা কি দেখতে পাচ্ছি? ডোনাল্ড ট্রাম্প শুধু বলছেন, ইরানকে বলছেন যে ইসরায়েলে অবস্থিত মার্কিনী যেসব জায়গা আছে, দূতাবাস বলুন, বিল্ডিং বলুন, ব্যবসায়িক প্রতিষ্ঠান বলুন, ডিপ্লোম্যাটিক এনক্লেভ বলুন, সেগুলোতে যেন ইরান হামলা করার সাহস না করে। মানেটা কি বলতে চাইছে ডোনাল্ড ট্রাম্প? কি বলতে চাইছেন? অর্থাৎ আমার জায়গাগুলো ভাই তুমি বোমা মেরো না বা মিসাইল ছুড়ো না, বাকি জায়গায় ছোড়ো। ব্যাপারটা খুব গোলমেলে লাগছে না আপনাদের? যে ইসরায়েল এতদিন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাণভোমরা ছিল, সেভাবেই আমরা দেখেছি। ইসরায়েলের পুরো আঁচড় পড়লেও মানে একটা সময় আমেরিকা গর্জন করে উঠত। সেই আমেরিকা এখন বলছে ভাই আমার বিল্ডিং আমার এনক্লেভগুলোকে মিসাইল ছোড়ো না। ব্যাস, ব্যাপারটা এইরকম। এবং শুধু মুখে বলেছে যে আমরা যুদ্ধ বন্ধ করতে পারি ইরানকে বলে, ইরানকে সংযত হওয়ার, উভয় পক্ষকে সংযত হওয়ার ব্যাপার বলেছে, কিন্তু কার্যকরী কিন্তু ডোনাল্ড ট্রাম্প এখানে কিচ্ছু করছেন না। যেটা ভারত পাক সংঘর্ষের সময় ডোনাল্ড ট্রাম্প টুইট করে বলেছেন এবং বারবার করে বলেছেন যে আমি ভারত পাকিস্তানের যুদ্ধটা থামিয়ে দিলাম। এটা নিয়ে আমি ভিডিওতে বলেছি, মিডিয়াতেও যথেষ্ট তথ্য আছে, খবর আছে, আপনারা জানেন। মাত্র 2-1 দিনের যুদ্ধ, তেমন কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে, মানে এত লোক মারা গেছে যেটা ইরানে ইসরায়েলে ঘটছে, তেমন কিছু ঘটেনি। কিন্তু যতটুকু ঘটেছে, কিছু ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস হয়েছে, কিছু ঘাঁটি ধ্বংস হয়েছে, এই পর্যন্ত। প্রাণহানি এই পর্যায়ে ঘটেনি। সিভিলিয়ান প্রাণহানির কথা বলছি আমি। তাহলে সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প কেন এইরকম ভূমিকায় অবতীর্ণ? সন্দেহজনক না? হাইলি সাসপিসিয়াস। কেন? আসুন একটু দেখে নিন। বিখ্যাত পর্যবেক্ষক যারা জিও পলিটির ওপর নজর রাখেন, তারা তো বটেই, আমার মতো অধমও এই বিষয়টা কিন্তু আগে আপনাদেরকে বলেছে যে এই নতুন বিশ্ব ব্যবস্থায় আমেরিকা তার ইনফ্লুয়েন্স হারাতে চলেছে জায়নিস্ট শক্তির ইচ্ছেতে। এবং শুধু তাই নয়, আমেরিকা কয়েকটা টুকরো হয়ে যেতে পারে, সে সম্ভাবনাও রয়েছে, আমি তাও বলেছি। তো সে মাইকেল ডোরান বলুন, ক্লার্ক সাহেব বলুন, তাবর আন্তর্জাতিক পর্যবেক্ষকও আমার সঙ্গে একমত হবেন এ বিষয়ে, এখন যাদের নাম প্রকাশ্যে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু অধম সেই
সে সময় বিশ্লেষণের মাধ্যমে কিন্তু এই বিষয়গুলো তুলে ধরেছিল। তখনও এদের নাম, পরিচয়, বিশ্লেষণ আমার নজরে আসেনি, এখন আসতে পারছে, এবং এই সাদৃশ্যটা দেখে বেশ চমকে উঠছি বলবো না, মানে কি বলবো, এক ধরনের একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে যে তাহলে আমরা সাধারণ মানুষও আসলে যদি ভাবি, আগামীটা ভাবি, আমরা কিন্তু বড় বড় বিশ্লেষকের কাজটাও করে ফেলতে পারি। যাই হোক, এখানে মাইকেল ডোরান বা ক্লার্ক এদের উদ্ধৃতি উল্লেখ করার দরকার নেই, আমি আমার বিশ্লেষণটা যেভাবে রাখছি কন্টিনিউ করছি। তবে হ্যাঁ, কেউ যদি তাঁদের বিষয়ে পড়াশোনা করতে চান বা জানতে চান, তারা আমাকে মেসেজ করলে, হোয়াটসঅ্যাপ করলে আমি চেষ্টা করব তাদের এই আলোচনাগুলো তুলে ধরা বা দেওয়া। কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে যে আমেরিকাকে তারা নাকি বহু আগে, বেশ কিছুদিন বছর আগেই সাবধান করে দিয়েছিলেন যে ইরানের বিরুদ্ধে একটা পাল্টা ফ্রন্ট তৈরি করতে হবে, অ্যান্টি ইরান ফ্রন্ট তৈরি করতে হবে, নইলে আমেরিকার অস্তিত্ব সংকট। হ্যাঁ, এরকম ফ্রন্ট কিন্তু আমেরিকা আগে বহুবার করেছে, সাদ্দাম হোসেনের বিরুদ্ধে করেছে। আপনারা জানেন, সাদ্দাম হোসেনকে একটা মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে তিনি নাকি ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন বানাচ্ছেন, তিনি নাকি পরমাণু অস্ত্র বানাচ্ছেন, ইত্যাদি ইত্যাদি মিথ্যে অজুহাত দিয়ে নেটোকে নিয়ে, এমনকি সেখানে ইউএনওর কোনো সম্মতি ছিল না, সিকিউরিটি কাউন্সিলের কোনো সম্মতি ছিল না, তাকে বাইপাস করে সাদ্দাম হোসেনকে টপল করা হলো, ইরাকের রেজিমকে ধ্বংস করা হলো। সেখানে অ্যান্টি ইরাক একটা ফ্রন্ট তৈরি করেছিল আমেরিকা। শুধু তাই নয়, তারপরে আমরা দেখতে পেলাম লিবিয়াতে গদ্দাফির বিরুদ্ধেও অ্যান্টি গদ্দাফি ফ্রন্ট তৈরি করেছিল আমেরিকা। সেখানে গৃহযুদ্ধকে যেমন মদদ দিয়েছিল অস্ত্রশস্ত্র দিয়ে, পাশাপাশি বিভিন্ন দেশকে নিজের সঙ্গে নিয়ে তারা কিন্তু সেখানে আকাশপথে হামলা করেছিল আগে। হ্যাঁ, কিন্তু ইরানের বিরুদ্ধে আমরা তেমন কোনো তৎপরতা দেখতে পাচ্ছি না কেন? পাচ্ছি না কেন? অস্বাভাবিক নয়। আমেরিকার যে সামরিক শক্তি, মিলিটারি মাইট আছে এখনো পর্যন্ত, সেটা আপনারা সবাই জানেন, সেটা ইরানকে গুঁড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট যথেষ্ট। তা সত্ত্বেও আমেরিকা কিন্তু দর্শকের ভূমিকাতেই রয়েছে। এটা খুব ইন্টারেস্টিং। তো এই জায়গাটা ডোনাল্ড ট্রাম্প কি খেলা খেলতে চাইছেন? তিনি এটা নিজের ইচ্ছেতে খেলছেন, না তাকে তার প্রভুরা এই কারণেই ক্ষমতায় এনেছে যে ঠিক আছে, ভ্যাকসিনটা না হয় তুমি আর দিও না, জনগণকে বাধ্য করার দরকার নেই, বাইডেনকে দিয়ে আমরা যা করার করে নিয়েছি, আর দরকার নেই, কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে তুমি ভাই আর নাক গলাবে না। মধ্যপ্রাচ্য এবার চীনকে আমরা দিয়ে দেব, তুমি অনেক দিন মধ্যপ্রাচ্যের ওপরে ছড়ে ঘুরিয়েছ, এবার তুমি নিজের দেশকে আমেরিকা ফার্স্ট বলে আমেরিকার গঠন কার্যে নিজেকে মনোনিবেশ করো, অর্থাৎ ঘর সামলাও, পর এবার তোমাকে সামলাতে হবে না, ওটা চীন সামলাবে। ব্যাপারটা কি এরকম কোনো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে? অবিশ্বাস্য কিছু নয়। ক্ষমতায় আসতে গেলে জায়ানি শক্তির ইচ্ছে ছাড়া বর্তমানকালে কোনো বড় বড় রাষ্ট্রের কথা অন্তত বলছি, যেখানে তাদের স্বার্থ আছে, ইন্টারেস্ট আছে, সেখানে কিন্তু ক্ষমতায় আসা সম্ভব নয়, বিশেষ করে আমেরিকার মতো জায়গায়। তাহলে এই কারণেই কি ডোনাল্ড ট্রাম্প এখনো পর্যন্ত চুপ করে আছে? ইন্টারেস্টিং। আমি ভাবনার খোরাক দিচ্ছি, এটার আবার লিঙ্ক চাইবেন না। তাহলে এরপরে কি হতে পারে যদি দেখুন, যদি এই যুদ্ধটা চলতে থাকে, অনেকে ভাবছেন যে হ্যাঁ, ইসরায়েল তো ইহুদিদের দেশ, আমেরিকায় জিউইশ লবি শক্তিশালী, তারা কি চাইবে ইসরায়েলের এইভাবে একটা হেনস্থা ধ্বংস হবে বা কিছু হবে, চীনের খপ্পরে মধ্যপ্রাচ্য চলে যাবে, ইরানের মতো দেশ যারা অ্যান্টি ইসরায়েল, হ্যাঁ, তারা সেই দেশ এরকম একটা ইসরায়েলের ওপর আক্রমণ
করতে থাকবে আর আমেরিকা চুপ করে থাকবে? সেটা আপনারা প্রশ্ন করতে পারেন। তাহলে ইহুদি যারা বড় বড় যারা কন্ট্রোল করে পৃথিবী, ভেঞ্চার ক্যাপিটালিস্ট বলুন, জায়নিস্ট শক্তি বলুন, তারা কি ইহুদিদের বিপদে ছুটে আসছে না কেন? তারা কেন ডোনাল্ড ট্রাম্পকে বলছে না যাও এবার ইরানকে গুড়িয়ে দাও? খেলাটা অত সহজ নয়। প্রথমত, সাধারণ জনতা, ইসরায়েলের ইহুদি একজন সাধারণ মানুষ, সাধারণ ধরুন সে ব্যাংকে চাকরি করে বা স্কুলে পড়ায় বা শ্রমজীবী কোনো ইহুদি, তার সাথে আমাদের ভারতবর্ষের হিন্দু মুসলমান শ্রমজীবীর কোনো ফারাক নেই। গিনিপিক সবাই। ওই ইহুদি বলে তাদের প্রাণ রক্ষার্থে জায়নিস্ট লবি ছুটে যাবে, ব্যাপারটা এমন নয়। কিন্তু ওদের উদ্দেশ্য হচ্ছে কর্তৃত্ব, কন্ট্রোল, টোটাল কন্ট্রোল। তাতে করে সাধারণ ইহুদি মরে মরুক, যায় আসে না। সাধারণ হিন্দু মুসলমান মরে মরুক, টপ লেভেলের ইহুদিদের জন্য বাংকার আছে, শেল্টার আছে, বা তাদের জন্য আমেরিকা আছে। তারা আমেরিকায় চলেই যাবে, তাদের তো সেকেন্ড হোম আমেরিকা, ওটাই এখন ফার্স্ট হোম। তাদের কিছু হবে না, নিশ্চিন্ত থাকুন। তাহলে সিভিলিয়ান যে ক্যাজুয়ালিটি হবে, যারা মারা যাবে, সাধারণ মানুষই তো যুদ্ধে মরে। কোনটা যুদ্ধের নাম বলুন তো, যে টপ মোস্ট রাষ্ট্রপ্রধান যুদ্ধে বোমা মিসাইল লেগে মরে গেছে? হয় কখনো? বা টপ মোস্ট বিলিয়নিয়ার মারা গেছে যুদ্ধে? এই যে ইসরায়েলে কি বিলিয়নিয়ার নেই? আছে তো। ইরানে কি বিলিয়নিয়ার নেই? আছে তো। এই যে যুদ্ধ হচ্ছে, মিসাইল ছোড়া হচ্ছে, একটা বিলিয়নিয়ার মরেছে? আমাকে খোঁজ দেবেন, মরবে না। ওরা ঠিক ওদের শেল্টার, ওদের জন্য ব্যবস্থা করা আছে, তাই ওগুলো নিয়ে ভেবে লাভ নেই। ওই ইহুদি মানেই প্রাণের দরদ উথলে উঠবে না, ব্যাপারটা সেরকম নয়। কর্তৃত্বের ব্যাপার, এটা ইকুয়েশনের ব্যাপার। তাই আগামীতে যদি ওরা মনে করে যে ইসরায়েলের সঙ্গেও ইরানের দারুণ বন্ধুত্বের সম্পর্ক হবে, একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের সম্পর্ক হবে, ওরা সেটা করাতে পারে। দে ক্যান ডু ইট। যেমন সৌদি আরবের সঙ্গে ইরানের বন্ধুত্ব হয়ে গেল, ভাবতে পারেন? এটা অভাবনীয় ছিল, সেইটা করে দেখালো চীন। মানে জায়নিস্ট শক্তির নতুন প্রাণকেন্দ্র, নিউ হাব অফ দ্য জায়নিস্ট পাওয়ার করে দেখালো। তাহলে ইসরায়েলের সঙ্গে ইরানের এখন যতই যুদ্ধ হোক না কেন, আগামীতে যদি জায়নিস্ট ইন্টারেস্ট পারফর্ম করে, স্যাটিসফাই করে, তাহলে ওরা বন্ধু দেশও হতে পারে, কোনো সমস্যা নেই। তাই মনে রাখবেন, আন্তর্জাতিক জিওপলিটিতে there is no permanent friend, there is no permanent enemy, there is no permanent ally, there is no permanent foe. সবই পরিবর্তনশীল। একটা করে যুগ আসে, একটা করে সোশিও ইকোনমিক মিলিউ আসে, এবং সেইভাবে ওই রিলেশনশিপগুলো, স্ট্র্যাটেজিক রিলেশনশিপগুলো, টাইজগুলো রিশাফল হয়, রিসেট হয়। তাই আমরা এই যুগে এই বিষয়গুলোকে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই যে ইন্টারেস্টিং সিচুয়েশন, এটা একটা কারণ চীনকে লিভারেজ দেওয়া, যেটা জায়নিস্ট শক্তি করবে আগামীতে, বহু আগেই বলেছি। আর কি কারণ? অস্ত্র বিক্রি, অবশ্যই এটা আরও একটা বড় কারণ। খেয়াল করে দেখুন। হ্যাঁ, এক্ষেত্রে এবার বলি যে অনেকেই বলছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে। বিশ্বযুদ্ধ মানে কি বোমা কামানে হয়? ভ্যাকসিন বুঝেই তো তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত হলো, লকডাউন দিয়ে। ইনফ্যাক্ট স্বর্ণযুক্তির বিনাশ, অনলাইন প্রমোশন, মানুষকে অসুস্থ করা, ফার্মা কোম্পানির প্রফিট বাড়ানো, বিভিন্ন রকম উদ্দেশ্য নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে। লকডাউন দিয়েই তার সূত্রপাত, আর বিভিন্ন ফর্ম আমরা দেখতে পাচ্ছি। তো আপনারা হয়তো বলতে চাইছেন যে এই যে বোমা টোমা যেমন ইরানে পড়ছে, মিসাইল পড়ছে, ইউক্রেনে পড়ছে, ভারতে কি পড়বে? না, সম্ভাবনা নেই এখন। অন্তত আগামী দু এক বছরের মধ্যে সেই সম্ভাবনা নেই। কেন নেই? কারণ এক একটা দেশ ওদের কাছে এক একটা অ্যাঙ্গেলে গুরুত্বপূর্ণ। এই যেমন ধরুন ভারতবর্ষ, বাংলাদেশ, এই দেশগুলো, বিশেষ করে ভারতবর্ষ, ওদের কাছে বাজার হিসেবে এখন এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ। এশিয়া কেন,
বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ, তার কৃষিজ সম্পদ থেকে শুরু করে অরণ্য সম্পদ ওরা দখল করতে চাইছে। প্লাস ডিপপুলেশনের অ্যাঙ্গেল থেকে ভারতবর্ষে এত লোক, সেখানে তো কমাতে হবে। পাশাপাশি ফার্মা কোম্পানির ব্যবসাটাও হবে, দুটোই হবে পাশাপাশি। তার জন্য ভারতবর্ষ একটা মৃগ ক্ষেত্র। এবার ধরুন এই যে ডেঙ্গু ভ্যাকসিন আসছে, ইতিমধ্যেই আপনাদের জানাই, তৈরি থাকুন। বিল গেটস আর একটা সংস্থা বানিয়ে ফেলেছে, সেখানে ফান্ডিং করছে মিলিয়ন ডলার, কি ড্রাগস ফর নেগলেক্টেড ডিজিজেস ইনিশিয়েটিভ, DNI, এইরকম একটা সংস্থা। ড্রাগস ফর নেগলেক্টেড ডিজিজেস ইনিশিয়েটিভ, অর্থাৎ যেসব রোগ, অবহেলিত রোগ, বিশ্বে সেরকম গুরুত্ব পায় না, প্রথম বিশ্বে তেমন গুরুত্ব পায় না, সেই সব রোগেরও ওষুধ দিতে, ড্রাগ বানাতে হবে। সেই সব রোগকেও নির্মূল করতে হবে পৃথিবী থেকে। তার মধ্যে একটা রোগ কি, এই যেমন ধরুন রিভার সিকনেস, নাম শুনেছেন? শোনেননি তো, অবহেলিত রোগ বলেই নাম শোনেননি, কিন্তু তার মধ্যে আবার ডেঙ্গুটাও কিন্তু ঢুকে গেছে, এটার নাম নিশ্চয়ই শুনেছেন। এবার সেই রোগের ভ্যাকসিন তো আসছেই, অনেক রকমের ভ্যাকসিন, আমি বহুবার বলেছি 2026 ভ্যাকসিন ল্যান্ড করবে বাজারে, এবং জাতীয় টিকাকরণের মাধ্যমে দেওয়া হবে শিশুদেরকে প্রথমে। তো সেটা আসছে, কিন্তু তার আগেও যাদের ডেঙ্গুটা হবে তখন তো ভ্যাকসিন দিই, তখন ট্রিটমেন্ট করতে হবে, থেরাপি করতে হবে, ড্রাগ বানাতে হবে। তার জন্য এই সংস্থাটির সঙ্গে সিরাম ইনস্টিটিউট অলরেডি মৌ করে ফেলেছে। মৌ মানে কি? মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ মৌ বানিয়ে ফেলেছে আমাদের দেশের সিরাম ইনস্টিটিউটের সঙ্গে, পুনাওয়ালার সঙ্গে এই চুক্তি। অর্থাৎ ডেঙ্গু ভ্যাকসিন এবং ডেঙ্গুর ড্রাগ জোর কদমে ভারতে বাণিজ্যিকীকরণ হতে চলেছে 2026-এ। তো এ মতাবস্থায় যুদ্ধ লাগলে এই ব্যবসাটাই তো পণ্ড হবে, তাই না? ওই যুদ্ধ হলে ওইটুকুই বর্ডারে, ওই যে দেখবেন ওই কেউ কারো সীমানা, মানে ওই আকাশপথেই যা হওয়ার হয়েছে, সীমানাও নাকি লঙ্ঘন করেনি, মিসাইল দিয়েই হয়েছে, মানে ওই বর্ডারে ওইটুকুই সীমাবদ্ধ থাকবে। কিন্তু দেশে, মানে ক্যাপিটালে, যেমন ওই যে তেল আবিবে হামলা হলো, তাই তো, তেহরানে হামলা হচ্ছে, এরকম হবে না, সম্ভাবনা নেই। অন্তত এই 2026-এর ভ্যাকসিনেশন কর্মসূচি ঠিকঠাক ওদের টার্গেট না হওয়া পর্যন্ত প্রশ্নই আসে না। কারণ এটা ওদের মার্কেট, এই কারণে মার্কেট, এটাকে ওরা অক্ষত রাখবে। কারণ ওটা হলে এইগুলো ব্যাঘাত আসবে, সিস্টেমেটিকভাবে করতে পারবে না। তাই ওইটুকুই, ভারত পাকিস্তান ওইটুকুই হবে। মানে বর্ডারে হয়তো বাংলাদেশের সঙ্গে একটা ছোট্ট গন্ডগোল হলো, সামনে দেখবেন ইলেকশন আসছে, দরকার আছে একটা বর্ডারে একটা গন্ডগোল, এই বর্ডারেরও একটা গন্ডগোলের দরকার আছে বলে আমি মনে করছি, মানে করানো দরকার আর কি। এই বাংলাদেশ, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের যে বর্ডার, সেখানেও একটা গন্ডগোল বাঁকানোর মানে ব্যাপক সম্ভাবনা আছে আগামীতে। তো এগুলো হবে, কিন্তু মূল যে ক্যাপিটাল যেগুলো, সেরকম ফুল স্কেল ওয়ার হবে না আগামী 2-1 বছরের মধ্যে, প্রশ্নই নেই। কেন এটা হবে? এই যে বললাম, অস্ত্রটা, ওদের ব্যবসাটা দরকার আছে। ওই যে সাবান, যেই আপনি যে সাবানই কিনুন, বানাচ্ছে কিন্তু ওই যে হিন্দুস্তান ইউনিলিভার, ব্রিটেনের কোম্পানি, তাই তো। সেরকম অস্ত্র কিন্তু যেই দেশি বানাক, টেকনোলজি বলুন, পেটেন্ট বলুন, খোঁজ নিয়ে দেখুন, এবং বিনিয়োগ বলুন, সবই ওই জায়নির শক্তির। নামগুলো আলাদা আলাদা, যেমন সাবানের নাম আলাদা আলাদা, তেমন দেশের নাম আলাদা আলাদা। ওগুলো সাবান হিসেবে দেখুন যারা অস্ত্র বানাচ্ছে, ঠিক আছে? চীন, অমুক, ফ্রান্স, সব জায়গায় ওদের ইনভেস্টমেন্ট আছে। তাই যে দেশেরই অস্ত্র বিক্রি হোক না কেন, সেখানে ওদের লাভ আছে। পেটেন্ট বোঝেন তো? আগে হ্যাঁ, ওটা বুঝলেই হয়ে যাবে। যখন আপনি কোনো টেকনোলজির ওপর পেটেন্ট নিলেন, পেটেন্ট এমন জানেন, পেটেন্ট কিনে নেওয়া যায় যদি অর্থ থাকে আপনার।
ধরুন আপনি কোনো বিজ্ঞানী হিসেবে কোনো একটা অস্ত্র আবিষ্কার করলেন, কি একটা বিশেষ কোনো রেডিও অ্যাক্টিভ বা বিকিরণের কোনো মিসাইল যেটা বা অস্ত্র ছুঁড়ে আপনি কোনো এলাকায় সমস্ত মানুষকে নিষ্ক্রিয় করে দিতে পারেন 5 ঘন্টার জন্য বা 24 ঘন্টার জন্য। সম্পদের কোনো ধ্বংস হবে না, সব অটুট থাকবে, বিজয়ী বাহিনী এসে দখল করে নেবে। ওই নিউট্রন বোমা জাতীয় কিছু আর কি। ধরুন আপনি এটা করলেন, আবিষ্কার করলেন, সম্পদের ক্ষতি হবে না, বিল্ডিং টিল্ডিং সব ঠিকঠাক থাকবে, সোনা মণি মুক্ত সব থাকবে, কিন্তু মানুষ জন্তু জানোয়ার মরে যাবে বা নিষ্ক্রিয় হয়ে যাবে, ওরা বলে নিউট্রালাইজ হয়ে যাবে। তো এইরকম অস্ত্র আপনি আবিষ্কার করলেন এবং আপনি পেটেন্ট নিলেন, আপনি বিজ্ঞানী। এবার ওই অস্ত্র যে দেশই বানাবে আপনাকে টাকা দিতে হবে, কারণ পেটেন্টটা আপনার নামে। কিন্তু আপনি এই পেটেন্টটা ধরে রাখতে পারবেন? পারবেন না। কদিন পরেই ফোন আসবে এবং এই জায়নিক শক্তির বড় বড় হোমরা চোমরা এসে বলবে এই পেটেন্টটা আমাদের দিন, আমরা কিনে নেব, কত চাই আপনার। আপনি না করবেন? হিম্মত আছে? না করার ক্ষমতা নেই। এইভাবে ওরা পৃথিবীর বিভিন্ন প্রযুক্তিগুলোকে ওরা কিছু কিছু তো ওরাই আবিষ্কার করেছে, ওদের ইহুদি বিজ্ঞানীরাই করেছে। ভ্যাকসিন থেকে শুরু করে ড্রাগের অনেক কিছুই ওরা করেছে, ওদেরই পেটেন্ট। এছাড়াও তার বাইরে যারা যারা কি করে সব কিছু ওরা করে রেখেছে। তো সুতরাং আর ইনভেস্টমেন্টের তো আছেই, ওটা পেটেন্ট যেখানে নেই সেখানে ইনভেস্টমেন্ট আছে। অর্থাৎ অস্ত্রগুলো বানানোর প্রযুক্তিই বলুন, অর্থনীতি বলুন, ইনভেস্টমেন্ট বলুন, ওরা তো ইনভেস্টমেন্ট ব্যাংকার। তো সেই টাকাটা কারা দিয়েছে? চীনকে কারা দিল? কারা হেল্প করলো? একই রকম খেলা, তো তারাই দিয়েছে। তাহলে অস্ত্রটা ফ্রান্সের বিক্রি হোক, চীনের বিক্রি হোক, আমেরিকার বিক্রি হোক, লাভ কিন্তু ওদের কাছেই যাবে, মুনাফাটা। তাই যুদ্ধ সেভাবেই ওরা লাগাতে পারে, চায় যেখানে ওদের বাজারটা ক্ষতি হবে না। তাই ভারতে এখন যুদ্ধ এভাবে লাগবে না। ইরানে তো আর অত বড় বাজার নেই, ভ্যাকসিনের বাজার, ড্রাগের বাজার নেই। ইরানে কতটুকু লোক সংখ্যা, ইসরায়েলেই বা কতটুকু লোক সংখ্যা। তো ওখানে যুদ্ধটা বাধালে, এই যে ইউক্রেন কতটুকু লোক সংখ্যা, ওসব জায়গায় যুদ্ধটা বাধালে কি হবে? যুদ্ধটা যদি চালানো যায়, যতটা সম্ভব চালানো যায়, তাহলে একদিকে তো ড্রাগের ব্যবসা, যেটা জায়নিক শক্তির কিন্তু সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট এখন 3টে মূলত, অনলাইন, রোবোটিক্স বলুন, এইসব এআই বলুন, এগুলো ইনভেস্টমেন্ট। আর কি? ওষুধ, ফার্মা কোম্পানি, মেডিসিন, ড্রাগ, আর কি? ওয়েব, অস্ত্রশস্ত্র, আর্মস লবি, এইগুলো, এই 3টে মূল। ওই 3টেকেই এখন ওরা হাতের পাঁচ বলুন আর যাই বলুন সেটাকে নিয়ে ওরা এগোচ্ছে। তাহলে অস্ত্রশস্ত্র দেখবেন মধ্যপ্রাচ্যে এবার ব্যাপক হারে অস্ত্র বিক্রি হবে, যেমন করে ইউরোপে অস্ত্র বিক্রি বেড়ে গেছে। এবং এই যে দেখুন ভারত পাকিস্তানে যুদ্ধ লাগিয়ে দিয়ে টেরোরিস্টদের যারা মেরেছিল, ওই যে কতজন মারা গেল পুলওয়ামাতে, তাদের কাউকে ধরা গেছে? কাউকে ধরা যাবে না, আমি বহু আগেই বলেছি। কিন্তু কি হলো? ভারত এবার আরো উন্নত ব্রহ্মস রাশিয়া থেকে কিনবে, তার গতিবেগ থেকে শুরু করে তার স্প্যান, ডিরেকশন অনেক বেশি ক্ষমতা সম্পন্ন। এছাড়াও সাবমেরিন থেকে শুরু করে ফাইটার জেট থেকে শুরু করে আমেরিকা থেকে, ফ্রান্স থেকে কিনবে। সব কথাবার্তা চলছে, কারণ কি পাকিস্তানের মোকাবিলা করতে হবে না। চীন থেকে কিনবে না, কিন্তু কি মুশকিল, চীন থেকে কিনবে না। চীন থেকে কে কিনবে? পাকিস্তান কিনবে। কে কিনবে? শ্রীলঙ্কা কিনবে। কে কিনবে? বাংলাদেশ কিনবে। ভারত কিনবে না। ভারত থেকে কিনবে? ফ্রান্স থেকে কিনবে, ইসরায়েল থেকে কিনবে, আমেরিকা থেকে কিনবে। আর জনতা ভাববে এই যে ভারত চীন থেকে কিনছে না, হ্যাঁ চীন তো শত্রু, চীনের অস্ত্র ভারত কিনলে ভারতের মান সম্মান থাকবে। কিন্তু সাধারণ জনতা, মুরগি জনতা জানে না, চীনের অস্ত্র কিনলেও জায়নিক শক্তির যা প্রফিট ঝরে আসে, আমেরিকার অস্ত্র কিনলেও একই প্রফিট, কম বেশি একই প্রফিট ঘরে আসে, একই জায়গায় যায়।
তাই তো আমরা সেটা জানি না। সাবানগুলো যেমন ওই লেভেলের আর কি, বুঝতে পারি না আর কি, তাই না? ব্যাপারটা তাই। আর তাই একদিকে অস্ত্র ব্যবসাকে বাঁচিয়ে রাখ, তার ক্ষেত্র হচ্ছে এই ইরান ইসরায়েল যুদ্ধ, পাশাপাশি মুসলিম বিশ্বকে একটা মানসিক বুঝ দেওয়া যে এই যে ইরান ইসরায়েলকে আক্রমণ করছে, দেখো ইহুদি শক্তিকে শিক্ষা দিচ্ছে মুসলিম জাহাঁ, এই বলে আসল বিপদটা অন্য জায়গা থেকে আসবে। দাও ভ্যাকসিন গুঁজে দাও। বাংলাদেশে আবার কিন্তু করোনা, আমাদের দেশের মতোই করোনা বাংলাদেশে আবার শুরু হয়েছে, কেউ কেউ ভয় পাচ্ছে আবার লকডাউন না হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তো অর্থাৎ মূল সমস্যা থেকে নজর ঘোরানো যাবে, একটা ফেক স্যাটিসফ্যাকশন দেওয়া যাবে, পাশাপাশি অস্ত্র ব্যবসা চলবে, পাশাপাশি এই যে জিও পলিটিক্যাল শিফট যেটা, সেটাও কিন্তু ঘটবে আগামীতে। এই সমস্ত কিছু মিলিয়ে একটা খেলা চলছে। আর ভারত যেহেতু বাজার সবচেয়ে বেশি বড় বাজার, প্রাকৃতিক সম্পদ, অরণ্য সম্পদ থেকে শুরু করে জনসংখ্যা, ভ্যাকসিনের বাজার ইত্যাদি কারণে ভারত কিন্তু এখনো ওই ধরনের যেটা কনফ্লিক্ট, ফুল স্কেল কনফ্লিক্ট ভারতের সম্ভাবনা নেই। এই হলো সিম্পল ব্যাপার। তাই যখন যেখানে যতটা দরকার, যা দরকার, জায়নিস্ট লবি সেভাবেই তাদের প্ল্যানিং করে। তাই নিশ্চিন্ত থাকুন, এখন যুদ্ধ হচ্ছে না, মানে যেরকম যুদ্ধ আপনারা বলছেন ভাবছেন সেই সম্ভাবনা এখন নেই। যাই হোক, আজকে আমি আর কন্টিনিউ করছি না, অনেকের প্রশ্ন ছিল নেপথ্যে কি, এই নেপথ্যে কি বিষয়টা তুলে ধরলাম। জাগো হিন্দু জাগো আর ইসলাম খতরে মে হ্যাঁ, এই লাইভটি আমি বিষয়টি আজকে আলোচনা করছি না, লাইভ ইতিমধ্যেই দীর্ঘ হয়ে গেছে। আশা করি আগামী দু একদিনের মধ্যে এই গুরুত্বপূর্ণ বিষয়টি, যা আমাদের দেশের, বিশেষ করে আমাদের রাজ্যের সোশিও ইকোনমিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং যারা সত্যি হিন্দু খতরে মে মানে হিন্দু জাগো বলছেন, তাদের কি করা উচিত হিন্দুকে জাগাতে গেলে, মানে হিন্দু ডেমোগ্রাফির কথা যারা চিন্তা করছেন, ভাবছেন যে হিন্দু তো সংখ্যালঘু হয়ে যাবে পশ্চিমবঙ্গে, আবার সেই মুসলমানরা দখল নেবে, এইসব ব্যাপার হয়ে যাবে, আবার সেই নোয়াখালী হবে, ক্যালকাটা কিলিং হবে, এই ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাপার হবে। তো তাঁদের কি করা উচিত? তাঁরা যদি সেরকম ভাবেন, তাঁদের অ্যাঙ্গেলেই আমি বলবো, তাঁদের দৃষ্টিভঙ্গি দিয়ে তাঁদের কি করা উচিত সেটা বলবো। আর ইসলাম খতরে মে হ্যাঁ, সেটা বাস্তবে কতটা খতরে মে হ্যাঁ ইসলাম, আর ইসলাম বলতে ঠিক তাঁরা কি বোঝাচ্ছেন সেটাও আলোচনা করব। আদৌ সেটা সত্যি না, সেটাও একটা স্লোগানবাজি, দুই সম্প্রদায়ের মধ্যে একটা বিভেদ তৈরি করে জায়নিস্ট শক্তির কর্মকাণ্ডকে নিশ্চিত করা, সফল করা। এই বিষয়ে ভিন্ন একটি লাইভ জরুরি। আজ এখানেই, সঙ্গে থাকুন, শুভরাত্রি।